আপনার ফাহাদ হলো আমার কলেজের বন্ধু। আমরা নবদ্বীপে একসাথে পড়াশোনা করছি। যদিও আমাদের আলাদা হোস্টেলে ছিলাম, একই গলিতে ছিল, যার কারণে মাঝে মধ্যে চায়ের আড্ডা হতো। লোক এখানে ছিল আমাদের এলাকার, যার মাধ্যমে ওর সাথে পরিচয়। তো ও ছিল, ছেলেটা হলো খুবই নম্র ভদ্র ছিল, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো। এমনকি আমরা অ্যাডমিশন কোচিংও আমরা একসাথে করেছি, কোচিংও আমরা বিভিন্ন সময় একসাথে করেছি। পরবর্তীতে ও বইটা ভর্তি হলো, আমি তাকে এরপরে আমাদের বইটায় একটা বড় অংশ আমাদের বইটা ছিল, যার কারণে দলের পরিস্থিতিগুলো আমরা জানতাম যে শেরেবাংলা ফলে ছাত্রলীগের যে বিগত সময়ে তাদের যে নির্যাতন এত বেশি হতো, এই জিনিসগুলো আসলে আমাদের জানা ছিল। এবং আমার আরও কিছু ক্লোজ বড় ভাই আমরা চিনি যাদেরকে, তারাও বিভিন্ন সময় কিনা এখানে নির্যাতনের শিকার হয়েছিল, কিন্তু সেটা আসলে এত লাইমলাইটে আসে। এটা আসলে লাইমলাইটে আসার বড় কারণ হলো যে মারার এক পর্যায়ে আপনার ফাহাদ শাহাদাত বলেন, যার কারণে কিন্তু এটা সারা বাংলাদেশে একটা তোলপাড় সৃষ্টি হয়। এবং এটা আরও একটা তোলপাড় সৃষ্টি হওয়ার একটা কারণ ছিল যে আপনার ফাহাদকে শিবির সন্ত্রাসী এক দিয়ে মারা হতো, কিন্তু আপনার ফাহাদের সাথে শিবির সন্ত্রাসতার কোনো অভিযোগ তার প্রমাণ করতে পারে নাই, যার কারণে মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষ তার পক্ষে অবস্থান। কিন্তু যারা আসলে শিবির করছে তাদের ক্ষেত্রে মনে হচ্ছে মানবতার একটু আলাদা, কারণ কেউ যদি শিবির করে থাকে তার ক্ষেত্রে খুব বেশি মানুষ দাঁড়ায় না। এই পর্যায়ে দেখা গেল যে আপনার ফাহাদের ব্যাপারে সবাই কথা বলতো, শেরেবাংলা হলে এই ঘটনাটা ঘটে। এবং যারা কিনা আপনার ফাহাদকে হত্যাকাণ্ডে জড়িত ছিল, যারা তাকে পিটিয়েছে, এদের মধ্যেও কিছু কিছু মানুষকে আমরা আগে থেকে চিনি। এরাও কিছু কিছু যারা ছিল তো এরা আসলে কিন্তু কলেজ জীবন পর্যন্ত এত বেশি ব্রুটাল বা কোনো পলিটিক্সের সাথে জড়িত ছিল। সমস্যা হয়েছে তারা একটা সিস্টেমের মধ্যে পড়ে গেছে। যখন বুয়েটে গেল, বুয়েটে যে এটার যে পলিটিক্যাল যে সিস্টেমটা, এখানে ছাত্রলীগের দাসত্ব না করে হলে টিকে থাকা যায় না। যার কারণে তারা যখন বুয়েটে গেল, তারা বাস্তবিক অর্থে প্রশাসনের সার্বিক অবস্থার কারণে তারা কিন্তু ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত হয়ে যায়। এবং এমতো অবস্থায় তারা আপনার সমাজের হত্যাকাণ্ডের সাথে জড়িত হয়ে যায়। এবং অনেক ছেলে আছে যারা বুয়েটে ভর্তির আগে কোনো ছাত্রলীগ করে, কিন্তু এইরকমভাবে প্রত্যেকটা ক্যাম্পাসে যখন পলিটিক্সের একটা নোংরা কালচার গড়ে উঠেছিল গেস্টুন গণরুম থেকে, যার কারণে কিন্তু এইরকম সম্মুখীন আমরা হয়েছি। এবং আপনার পা যেদিন সাদা পর করে আমার মনে আছে যে আমরা ওই দিন বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতে ভিজে তার জন্য আমরা মিছিলে অংশ নিয়েছিলাম। টিএসসি থেকে শুরু করে আমরা ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে মিছিলে অংশ নিই। এর পর্যায়ে এরপর থেকেই কিন্তু ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের অ্যাগেনস্টে একটা ফুল ফর্ম দাঁড়ায় যায়, সাধারণ ছাত্ররা কথা বলার সাহস পায়। তার আগে পর্যন্ত 2019 সালের আগে পর্যন্ত ছাত্রলীগের অ্যাগেনস্টে খুব বেশি মানুষের কথা বলতে দেখা যেত না। এমনকি শিবির সরকারি নির্যাতনটা অনেকটা জায়েজ ছিল, কিন্তু আপনার ফাহাদের এই হত্যাকাণ্ডের পরে এই জিনিসটা আর সেই ভাবে ডেকেনি। সাধারণ ছাত্ররাও তখন বলতে শুরু করে, কেউ যদি শিবির হয়ে থাকে সে কি মানুষ না, সে কি মানুষ না, তার কি ন্যূনতম মানবাধিকারটুকু নেই? এর পর্যায়ে থেকেই কিন্তু পরবর্তীতে ক্যাম্পাসগুলোতে পরিবেশগুলো ভালো হয়। এবং আপনারা জানেন যে সেই সময় ডাকসু ইলেকশন হয়, তারপর থেকে ছাত্রলীগ আর আগের মতো অত্যাচার নির্যাতনগুলো করতে পারেনি। সেজন্য আমরা আশা রাখবো সামনেই শীঘ্রই ডাকসু থেকে শুরু করে প্রত্যেকটা ছাত্র সংসদ ইলেকশন হবে, এবং এর মাধ্যমে ছাত্র প্রতিনিধিরা নির্বাচিত হওয়ার মাধ্যমে ক্যাম্পাসে একটা সুস্থ রাজনৈতিক পরিবেশ থাকবে, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। আপনার ফাহাদের যে বিচার প্রক্রিয়া নিয়ে মামলা হয়েছে, সেই মামলার বিচার প্রক্রিয়া নিয়ে আপনার প্রত্যাশা কি? আচ্ছা, আমরা আপনাদের বিচার প্রক্রিয়া নিয়ে আমার প্রত্যাশা হলো এখানে যেন কেউ কোনো মিথ্যা অপরাধে অথবা যে সংশ্লিষ্ট ছিল না এরকম কেউ যেন সাজা না পায়, এবং এই সাজাটা যেন আবেগঘন সাজা না হয়। একই সাথে আপনি যদি একই সাথে যদি 30-40 জনকে সাজা দেন, এটা নিয়ে একটা প্রশ্ন করার সুযোগ আছে, এবং এটা আবার আপিল করলে এটা আবার খুবই টেকানো কঠিন আছে। এর জন্য আমরা এই আবেদন ব্যক্ত করতে চাই, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, যারা হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট ছিল, তাদেরকে অবশ্যই উপযুক্ত সাজা দিতে হবে, কিন্তু এর মাধ্যমে কেউ যেন নিরপরাধ কেউ যেন এর মাধ্যমে সাজা না পায়, অতি শীঘ্র এই সাজাটা বাস্তবায়ন করতে হবে। তাহলে আমরা আশা করবো যে এইরকম কোনো পরিস্থিতি সামনে কোনো ক্যাম্পাসে বাংলাদেশের কোনো ক্যাম্পাসে আর ঘটবে না। ধন্যবাদ।